আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারত রাষ্ট্রের দুটো গুরুত্বপূর্ণ সংস্থান। প্রথমটি হচ্ছে সেন্ট্রাল লেজিসলেচার অর্থাৎ পার্লামেন্ট বা কেন্দ্রীয় আইন পরিষদ, এবং দ্বিতীয়টি হচ্ছে স্টেট লেজিসলেচার বা রাজ্যের আইন পরিষদ। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিওর শেষে তোমাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময়ে বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারকে আমরা এই 17টা পয়েন্টের ভিত্তিতে তুলনা করব। তোমরা একবার ভিডিওটা পজ করে এই 17টা পয়েন্টের উপরে চোখ বুলিয়ে নাও। আজকের আমাদের ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে নাম্বারস, অর্থাৎ পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচার আমাদের দেশে কতগুলো রয়েছে। তো পার্লামেন্ট হচ্ছে আমাদের কেন্দ্রীয় আইন পরিষদ এবং একটাই রয়েছে দিল্লিতে। কিন্তু স্টেট লেজিসলেচার্স হচ্ছে রাজ্যের আইন পরিষদ, অর্থাৎ 28টা রাজ্যের জন্য 28টা স্টেট লেজিসলেচার্স রয়েছে। আমাদের দ্বিতীয় পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে এদের লিগ্যাল স্ট্যাটাস বা এগুলোর আইনি অবস্থান। এর আগে আমরা কনস্টিটিউশনাল পোস্ট সম্পর্কে পড়েছি। প্রথম ভিডিওটা ছিল প্রেসিডেন্ট এবং গভর্নরকে নিয়ে, এবং দ্বিতীয় ভিডিওটা ছিল প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে নিয়ে। তারা সবাই আর কি কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করত। তবে আজকের ভিডিওটা হচ্ছে দুটো কনস্টিটিউশনাল বডিজের কম্প্যারিজন। পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার দুটোই হচ্ছে কনস্টিটিউশনাল বডিজ, অর্থাৎ সংবিধানের দ্বারা ক্রিয়েটেড দুটো সংস্থান। কনস্টিটিউশনাল পোস্ট হোক কি কনস্টিটিউশনাল বডি হোক, আমাদের দেশে এগুলোই হচ্ছে সুপ্রিম। কনস্টিটিউশন যেহেতু ডিরেক্টলি এই পোস্ট বা বডিগুলোকে ক্রিয়েট করেছে, তাই জন্য আমাদের দেশে সর্বোচ্চ স্থান এই সমস্ত পোস্ট এবং বডিগুলোকে দেওয়া হয়েছে। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে অর্গান অফ দ্য স্টেট, অর্থাৎ পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার আমাদের রাষ্ট্রের কোন অঙ্গতে বিলং করে। তো পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার আমাদের দেশের আইন বিভাগের পার্ট। এদের কাজ হচ্ছে রেসপেক্টিভ লেভেলসে, অর্থাৎ পার্লামেন্টের ক্ষেত্রে সেন্ট্রাল লেভেলে এবং স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে স্টেট লেভেলে আইন প্রণয়ন করা। আমাদের চতুর্থ পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে পার্টস, অর্থাৎ এই দুটো সংস্থানের কি কি অঙ্গ রয়েছে। তো পার্লামেন্টের ক্ষেত্রে পার্লামেন্টের 3টে পার্টস রয়েছে। প্রথমটি হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দ্বিতীয়টি হচ্ছে দ্য কাউন্সিল অফ স্টেটস অলসো নোন অ্যাজ রাজ্যসভা, এবং তৃতীয়টি হচ্ছে হাউস অফ দ্য পিপল অলসো নোন অ্যাজ লোকসভা। যেখানে স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে বিভিন্ন স্টেটে আলাদা আলাদা রকম হয় 2টো করে পার্ট থাকবে বা 3টে করে পার্ট থাকবে। তো যেখানে 3টে করে পার্ট, তাদের প্রথম যে পার্ট রয়েছে সেটা হচ্ছে সেই রাজ্যের গভর্নর অর্থাৎ রাজ্যপাল, এবং দ্বিতীয় পার্টটা হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল অলসো নোন অ্যাজ বিধান পরিষদ। তো কারেন্টলি এই বিধান পরিষদ সমস্ত স্টেটে কিন্তু নেই, মাত্র 6টা স্টেটে বিধান পরিষদ রয়েছে। সেগুলি হচ্ছে ইউপি, বিহার, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এবং কর্ণাটক। এই 6টা স্টেটেই বিধান পরিষদ রয়েছে, বাকি 22টা স্টেটে কিন্তু বিধান পরিষদ নেই। কিন্তু সমস্ত স্টেট লেজিসলেচারেই যেটা রয়েছে 3 নম্বর পার্ট, সেটা হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি অলসো নোন অ্যাজ বিধানসভা। নেক্সট আমরা আলোচনা করব এই দুটো বডির সাইজ এবং কম্পোজিশন। তো পার্লামেন্টের যিনি প্রেসিডেন্ট রয়েছেন, তো প্রেসিডেন্ট তো একটাই হয় আমাদের গোটা দেশের, উনি রাষ্ট্রপতি। তো প্রেসিডেন্ট এই পার্লামেন্টের মেম্বার হন না, কিন্তু তাকে পার্লামেন্টের অভিন্ন অঙ্গ হিসাবে ধরা হয়। তিনি সরাসরি মেম্বার নয়, অর্থাৎ তিনি পার্লামেন্টের সদস্য নয়, কিন্তু তিনি পার্লামেন্টের অভিন্ন অঙ্গ। সেটার পিছনে অনেক কারণ আছে, যখন আমরা পাওয়ারস অ্যান্ড ফাংশনস ডিসকাস করব তখন আমরা বুঝতে পারব। স্টেট লেজিসলেচারের প্রথম পার্ট হচ্ছেন গভর্নর। তো প্রত্যেকটা রাজ্যের জন্য একজন করে গভর্নর রয়েছেন, যিনি আবার প্রেসিডেন্টের মতোই এই রাজ্যের আইনসভাগুলোর কিন্তু উনি সদস্য নন, তবে রাজ্যের আইন পরিষদের তিনি অভিন্ন অঙ্গ।
প্রেসিডেন্ট এবং গভর্নরকে তাদের রেসপেক্টিভ আইন পরিষদের অভিন্ন অঙ্গ ধরার কারণ হচ্ছে আইন পরিষদের মুখ্য কাজ কি? আইন প্রণয়ন করা, এবং আইন প্রণয়নের লাস্ট স্টেজ হচ্ছে রাষ্ট্রপতি এবং গভর্নরের কাছে গিয়েই সম্পন্ন হয়। ওদের সিগনেচার ছাড়া কোনো অফিসিয়াল আইন তৈরি হতে পারে না। তো সংক্ষিপ্তে এই পার্টিকুলার ফাংশনের জন্যই ইনারা যদিও তাদের হাউসের সদস্য নয়, মেম্বার নয়, কিন্তু তাদের অভিন্ন অঙ্গ হিসাবে ধরা হয়। নেক্সট, পার্লামেন্টের দ্বিতীয় পার্ট হচ্ছে আপার হাউস বা রাজ্যসভা, যেটার ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে 250, এটা সংবিধানের দ্বারা সংশ্লিষ্ট করা রয়েছে। কিন্তু টোটাল মেম্বারশিপ অর্থাৎ যেগুলো পোস্টে সাধারণত ইলেকশন বা নমিনেশন হয়, যেগুলো সিট সাধারণত ফিল আপ করা হয়, সেটা হচ্ছে বর্তমানে 245, অর্থাৎ 5টা সিটে ভ্যাকেন্সি রয়েই যায়, সেগুলো ফিল আপ করা হয় না। তেমনি স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে দ্বিতীয় পার্ট হচ্ছে বিধান পরিষদ, 6টা রাজ্যে রয়েছে যেমন বললাম, এবং বিধান পরিষদের সাইজ ডিপেন্ড করে একটা রাজ্যের পপুলেশনের উপরে। কনস্টিটিউশনের দ্বারা বেসিক্যালি একটা লিমিট প্রেসক্রাইব করা আছে, মিনিমাম 40 জন মেম্বার এবং ম্যাক্সিমাম হচ্ছে 1/3 অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ দ্য অ্যাসেম্বলি, অর্থাৎ বিধানসভা যে রয়েছে তার 1/3 সদস্য ম্যাক্সিমাম বিধান পরিষদের থাকতে পারবে। সংবিধানের দ্বারা জাস্ট এই লিমিটটা, মিনিমাম লিমিট এবং ম্যাক্সিমাম লিমিট প্রেসক্রাইব করে দেওয়া হয়েছে। এরপরে অ্যাকচুয়ালি একটা স্টেটে বিধান পরিষদে কতজন মেম্বার ইলেক্টেড বা নমিনেটেড হবেন সেটা ফিক্স করে দেয় পার্লামেন্ট অন বেসিস অফ সেই রাজ্যের পপুলেশন। এবার এই দুটো আইন পরিষদের তৃতীয় পার্টে চলে আসি। পার্লামেন্টের তৃতীয় পার্ট হচ্ছে লোকসভা, যেটার ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে 552, এটা কনস্টিটিউশনের দ্বারা ফিক্স করা আছে, এবং এটা টোটাল মেম্বারশিপ অর্থাৎ যতগুলো পোস্ট বা যতগুলো সিট ফিল আপ করা হয় সেটা হচ্ছে 545, অর্থাৎ 7টা সিট ফিল আপ করা হয়ই না। সেখানে স্টেট লেজিসলেচারের 3 নম্বর অংশ হচ্ছে বিধানসভা। আবার কনস্টিটিউশন এখানে একটা লিমিট প্রেসক্রাইব করে দিয়েছে এদের স্ট্রেংথ, এদের কতগুলো মেম্বার্স হবে। মিনিমাম 60 এবং ম্যাক্সিমাম 500 হচ্ছে বিধানসভাদের মেম্বারের লিমিট, কিন্তু অ্যাকচুয়াল যে স্ট্রেংথ সেটা ডিপেন্ড করে সেই রাজ্যের পপুলেশনের উপরে, এবং ভারতের যে নির্বাচন কমিশন তারা তাদের অ্যাকচুয়াল সাইজ ডিটারমাইন করে, অর্থাৎ 60 এবং 500 এর মধ্যে একটা স্টেটে বিধানসভার কত অ্যাকচুয়াল স্ট্রেংথ হবে সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডিসাইড করেন। সো ইন সামারি, সাইজ অ্যান্ড কম্পোজিশন পার্লামেন্টের ক্ষেত্রে প্রেসিডেন্ট একটাই রয়েছে, তারপরে পার্লামেন্টে রাজ্যসভা রয়েছে যেটার ম্যাক্সিমাম স্ট্রেংথ 250 এবং টোটাল মেম্বারশিপ হচ্ছে 245, এবং লোকসভা রয়েছে যেটার ম্যাক্সিমাম মেম্বারশিপ হচ্ছে 552 এবং টোটাল মেম্বারশিপ হচ্ছে 545। সেখানে স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে গভর্নর প্রত্যেকটা স্টেটে একজন করে রয়েছে, যিনি হচ্ছে এই স্টেট লেজিসলেচারের অভিন্ন অঙ্গ। তাছাড়া 6টা স্টেটের জন্য বিধান পরিষদ আপাতত রয়েছে, মিনিমাম স্ট্রেংথ 40 এবং ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে 1/3 অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ দ্য অ্যাসেম্বলি। অ্যাকচুয়াল স্ট্রেংথ পার্লামেন্ট ফিক্স করে, এবং বিধানসভার ক্ষেত্রে মিনিমাম স্ট্রেংথ 60 এবং ম্যাক্সিমাম 500 এর মধ্যে অ্যাকচুয়াল স্ট্রেংথ ভ্যারি করে সেই স্টেটের পপুলেশন সাইজের উপরে, যেটা নির্বাচন কমিশন ডিসাইড করে। এবারে চলে যাব আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন, অর্থাৎ এই দুটো আইন পরিষদের টার্ম বা ডিউরেশন, মেয়াদ কত তারা পায় সেটা আমরা দেখে নেব। তো পার্লামেন্টের অভিন্ন অঙ্গ প্রেসিডেন্ট একটা ফিক্সড মেয়াদ পায় 5 ইয়ার্সের, যেখানে স্টেট লেজিসলেচারের গভর্নরও কিন্তু 5 ইয়ার্সের একটা টেনিওর পায়, তবে প্রেসিডেন্টের মতো সেটা ফিক্সড নয়। গভর্নরের ক্ষেত্রে সেটা সাবজেক্ট টু দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্টের ইচ্ছা অনুসারে তিনি থাকবেন তার পদে, যে কোনো টাইমে তাকে রিমুভ করে দেওয়া যেতে পারে। আমরা এই বিষয়টা ডিটেলসে প্রেসিডেন্ট ভার্সেস গভর্নর যে ভিডিওটা সেখানে আলোচনা করেছিলাম, তোমরা সেই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই এই প্লেলিস্টের উপরে গিয়ে তোমরা দেখে নেবে। এই প্লেলিস্টটা, যেমন আমি বারবার বলছি, পলিটির স্ট্রং ফাউন্ডেশন বিল্ড করার জন্য ভেরি ইম্পর্টেন্ট, যার জন্য তোমরা এই প্লেলিস্টের প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও কন্টিনিউয়াসলি তোমরা দেখবে এবং প্রত্যেকটা ভিডিও মাল্টিপল টাইমস দেখে এই কনসেপ্টসগুলো মাথায় সুন্দর করে বসিয়ে নেবে, তাতে তোমাদের পলিটির জার্নি এবং তোমাদের এক্সামের জার্নি অনেকটাই ইজি হবে। লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। নেক্সট, পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারের যে আপার হাউসটা রয়েছে তাকে রাজ্যসভা এবং বিধান পরিষদ বলে রেসপেক্টিভলি। তো এই দুটো যে সভা রয়েছে তাদের কোনো মেয়াদ হয় না, এগুলো পার্মানেন্ট বডি অর্থাৎ কন্টিনিউইং চেম্বার, এগুলো কোনো সময় ডিজলভ হয়ে যায় না। কিন্তু লোয়ার হাউস যেগুলো রয়েছে লোকসভা এবং বিধানসভা রেসপেক্টিভলি, তাদের কিন্তু একটা ফিক্সড মেয়াদ হয় 5 বছরের, এবং তাদেরকে আর্লি 5 বছরের আগে তাদেরকে ডিজলভ করে দেওয়া যেতে পারে।
সেটা পার্লামেন্টের ক্ষেত্রে প্রেসিডেন্ট করতে পারে এবং স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে গভর্নর করতে পারে রেসপেক্টিভলি। সো ইন সামারি, প্রেসিডেন্টের ক্ষেত্রে 5 বছরের ফিক্সড মেয়াদ, গভর্নরের ক্ষেত্রে 5 বছর, কিন্তু সেটা ফিক্সড নয়। আপার হাউস যেগুলো রয়েছে সেগুলো কন্টিনিউইং চেম্বার, পার্মানেন্ট বডি, তাদের ডিসলিউশন কোনো সময় হয় না। এবং লোয়ার হাউস যেগুলো রয়েছে সেগুলোর একটা ফিক্সড 5 ইয়ারের টেনিওর তারা পায় আনলেস ডিসলভড আর্লিয়ার। আমাদের 7 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে মেথড অফ সিলেকশন অফ মেম্বার্স, অর্থাৎ পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারের যারা সদস্য রয়েছে, মেম্বার্স রয়েছে, তাদের সিলেকশন প্রসেস কি রয়েছে সেটা আমরা দেখে নেব। তো রাজ্যসভা এবং বিধান পরিষদ অর্থাৎ আপার হাউসগুলোর সদস্যদের সিলেকশন হয় বাই মিনস অফ ইনডাইরেক্ট ইলেকশন মেজরিটিদের, কিন্তু কিছু কিছু মেম্বার্স মনোনীত হন, নমিনেটেড হন। সেখানে যে লোয়ার হাউসগুলো রয়েছে, লোকসভা বা বিধানসভা, তাদের সদস্যদের ডাইরেক্ট ইলেকশন হন। নমিনেশনের এখন আর ব্যবস্থা নেই ডিউ টু আর রিসেন্ট অ্যামেন্ডমেন্ট। সমস্ত সদস্যই এই লোয়ার হাউসগুলোতে আপাতত ইলেক্টেড হন। এবারে আমরা দেখে নেব যে এই দুটো সংস্থার যে হাউসেসগুলো রয়েছে, সদনগুলো রয়েছে, সেই সদনের সভাপতি কজন করে থাকে বা কারা কারা থাকে। তো পার্লামেন্টে যে আপার হাউস রয়েছে, রাজ্যসভা রয়েছে, সেই রাজ্যসভার একজন করে চেয়ারপারসন হন, একজন করে ডেপুটি চেয়ারপারসন হন এবং একটা প্যানেল অফ ভাইস চেয়ারপারসন তাদের হন। এই চেয়ারপারসন, ডেপুটি চেয়ারপারসন বা প্যানেল অফ ভাইস চেয়ারপারসন ইন্টারচেঞ্জ করে রাজ্যসভা সভাপতিত্ব করে থাকেন। তেমনি স্টেট লেজিসলেচারের যে আপার হাউস, বিধান পরিষদেও একজন করে চেয়ারপারসন থাকেন, একজন করে ডেপুটি চেয়ারপারসন থাকেন এবং একটা প্যানেল অফ ভাইস চেয়ারপারসন থাকেন, যারা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে এই সদনের সভাপতিত্ব করে থাকেন। যেখানে এই দুটো বডির যে লোয়ার হাউস রয়েছে, লোকসভা আর বিধানসভা, তাদের একজন করে স্পিকার থাকেন, একজন করে ডেপুটি স্পিকার থাকেন এবং একটা প্যানেল অফ চেয়ারপারসনস থাকেন, যারা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে এই নিম্ন কক্ষের সভাপতিত্ব করে থাকেন। এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফরম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে, তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও। বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত। চলো এবার কন্টিনিউ করা যাক। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে এই বডিগুলোর সামানিং কে করে। সামানিং বলতে হচ্ছে এই আইনসভাগুলোকে মিটিংয়ে আসার জন্য আহ্বান করা বা তাদেরকে আদেশ করা। দেখো, এই পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার এরা কিন্তু কন্টিনিউয়াস বডি নয়, অর্থাৎ সারাটা বছর প্রত্যেক দিন এরা কিন্তু মিটিংয়ে বসেন না। কিন্তু যখন তাদের সামান করা হয় তারপর থেকে তারা মিটিংয়ে বসা আরম্ভ করে, একটা সেশন কমপ্লিট করে তারপরে আবার এদের ব্রেক বা রিসেস চলে। তারপরে নেক্সট যখন আবার সামান করা হয়, নেক্সট যখন আবার তাদেরকে মিটিংয়ে আসতে বলা হয়, তখন তারা পুনরায় আবার ঐক্যবদ্ধ হয়। তো পার্লামেন্টকে সামান করেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার আদেশেই পার্লামেন্ট মিটিংয়ে বসতে পারে এবং প্রেসিডেন্ট একজন নমিনাল হেড হওয়ার জন্যে সে কিন্তু সেটা নিজের ইচ্ছায় করে না। লিডার অফ দ্য রেসপেক্টিভ হাউস অর্থাৎ আপার হাউস অর্থাৎ রাজ্যসভা, তার লিডারকে কনসাল্ট করে তিনি রাজ্যসভাকে আহ্বান করেন মিটিংয়ে বসার জন্য এবং লোকসভার যিনি লিডার অফ দ্য হাউস তার উপদেশ অনুযায়ী তিনি লোকসভাকে সামান করেন। তেমনি স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে সামান করেন গভর্নর ইন্ডিভিজুয়ালি দুটো হাউসকে। সেও নমিনাল হেড, তাই জন্য নিজের ইচ্ছা মতো সে সেটা করতে পারে না। রেসপেক্টিভ হাউসের লিডারদের পরামর্শ অনুযায়ী তিনি এই দুটো কক্ষকে অধিবেশনে আসতে আহ্বান করেন। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে প্রোরোগেশন, অর্থাৎ এর আগের পয়েন্টটা যেটা আমরা ডিসকাস করলাম যে এই হাউসগুলো কন্টিনিউয়াসলি কিন্তু তাদের ফাংশনস থাকে না, তাদেরকে যখন আহ্বান করা হয় তখন তারা এসে মিটিংয়ে বসে। তো একটা সেশন যখন কমপ্লিট হয়ে যায় তারপরে এই হাউসগুলোকে প্রোরোগ করে দেওয়া হয়, অর্থাৎ এই হাউসগুলোর অধিবেশন শেষ করে দেওয়া হয়, একটা সেশন এন্ড করে দেওয়া হয়। তো সেটা কার আদেশ অনুসারে হতে পারে সেটাই আমরা দেখে নেব এই দুটো বডির ক্ষেত্রে। তো পার্লামেন্টকে প্রোরোগ করতে পারেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট যেমন সামান করে তেমনি প্রেসিডেন্ট প্রোরোগ করে। প্রেসিডেন্টের আহ্বানে এরা মিটিংয়ে বসে, প্রেসিডেন্টের আদেশে এরা প্রোরোগ হয়ে যায়, কিন্তু সেটাও প্রেসিডেন্ট নিজের ইচ্ছা মতো করতে পারবে না। রেসপেক্টিভ হাউসের লিডার অফ দ্য হাউসকে কনসাল্ট করে তিনি প্রোরোগ করতে পারবেন। তেমনি স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে স্টেট লেজিসলেচারকে সামান যেমন গভর্নর করে তেমনি প্রোরোগও গভর্নর করেন।
সেশনে আসার আহ্বান গভর্নরের, সেশনটা শেষ করারও গভর্নরের আদেশে, কিন্তু রেসপেক্টিভ হাউসের লিডারের পরামর্শ অনুযায়ী এটা করে থাকেন। আমাদের 11 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ডিসলিউশন। পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারকে ডিসলভ কারা করেন বা করতে পারেন। তো এই দুটো বডির যারা আপার হাউস রয়েছেন, অর্থাৎ রাজ্যসভা এবং বিধান পরিষদ রেসপেক্টিভলি, তারা কিন্তু কন্টিনিউইং চেম্বার, পার্মানেন্ট হাউস। তো তাদের ডিসলিউশন কোনোদিনই হয় না। একবার তারা গঠন হয়েছিল, তারপর থেকে তারা কন্টিনিউয়াসলি ফাংশন করে যাচ্ছে। কিন্তু যারা লোয়ার হাউস রয়েছে, অর্থাৎ লোকসভা বা বিধানসভা রেসপেক্টিভলি, তাদের ডিসলিউশন হয়। তো 5 বছর পরে অটোমেটিক্যালি যখন এদের মেয়াদ শেষ হয়ে যায়, তারা অটোমেটিক্যালি ডিসলভ হয়ে যায়, কোনো আদেশের বা কোনো অর্ডারের প্রয়োজন হয় না। কিন্তু 5 বছরের আগে, তাদের মেয়াদ কমপ্লিট হওয়ার আগে যদি ডিসলভ করতে হয়, তাহলে লোকসভাকে ডিসলভ করতে পারেন প্রেসিডেন্ট এবং বিধানসভাকে ডিসলভ করতে পারেন সেই রাজ্যের গভর্নর। নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে কোরাম। কোরাম বলতে মিনিমাম অ্যাটেন্ডেন্স, অর্থাৎ দেখো বন্ধুরা, এগুলো জনসভা। জনসভা বলতে এই হাউসগুলোতে সদস্যরা প্রেজেন্ট থাকবে এবং তারপরে এই হাউসের যে কোনো রকম কার্যকলাপ, প্রসিডিংস, সেটা করা সম্ভব হবে। তো মিনিমাম অ্যাটেন্ডেন্স কতজনের হতে হবে যাতে এই হাউসগুলো ফাংশন করতে পারে? কোরাম কথাটার অর্থ হচ্ছে মিনিমাম অ্যাটেন্ডেন্স। তো কতজন মিনিমাম প্রেজেন্ট থাকতে হবে এই হাউসগুলো ফাংশন করার জন্যে? তো পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার উভয়ের ক্ষেত্রেই সেম 1/10 অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ ইচ হাউস হচ্ছে এদের মিনিমাম অ্যাটেন্ডেন্স। তো পার্লামেন্টের যে দুটো কক্ষ, রাজ্যসভা, লোকসভার, তাদের যে টোটাল মেম্বারশিপ, সেই টোটাল মেম্বারশিপের 1/10 হচ্ছে এদের মিনিমাম অ্যাটেন্ডেন্স। তো টোটাল মেম্বারশিপ রাজ্যসভার ক্ষেত্রে আমরা দেখে নিয়েছিলাম 245, তাহলে তার 1/10 হচ্ছে 25 জন মেম্বার মিনিমাম রাজ্যসভাতে প্রেজেন্ট থাকতে হবে রাজ্যসভা ফাংশন করার জন্য। তেমনি লোকসভার ক্ষেত্রে আমরা দেখে নিয়েছিলাম টোটাল মেম্বারশিপ 545, অর্থাৎ তার 1/10 যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে 55 জন মেম্বার্স মিনিমাম প্রেজেন্ট থাকতে হবে লোকসভা ফাংশন করার জন্য। তেমনি স্টেট লেজিসলেচারের যা টোটাল মেম্বারশিপ রয়েছে, বিভিন্ন রাজ্যের জন্য আলাদা আলাদা রয়েছে, সেই প্রত্যেকটা কক্ষের 1/10 মেম্বার মিনিমাম প্রেজেন্ট থাকতে হবে সেই দিনের কাজটাকে প্রসিড করার জন্যে। যদি সেই মিনিমাম অ্যাটেন্ডেন্স কোনোদিন না থাকে, তাহলে কিন্তু সেশন কন্ডাক্ট করা যাবে না, অর্থাৎ সেই হাউসগুলো ফাংশন করতে পারবে না। যার সভাপতি আছে তাকে সেই হাউসটাকে অ্যাডজার্ন করে দিতে হবে, অর্থাৎ মুলতবি করে দিতে হবে, বা সাসপেন্ড করে দিতে হবে, অর্থাৎ স্থগিত করে দিতে হবে, যতক্ষণ না এই মিনিমাম অ্যাটেন্ডেন্সের রিকোয়ারমেন্টটা ফুলফিল হচ্ছে। টোটাল মেম্বারশিপ বা কত রকমের মেম্বারশিপ আমাদের এই হাউসগুলোতে হয়, সেটা নিয়ে আমি একটা ডিটেলড ভিডিও বানিয়ে দিয়েছিলাম। অল টাইপস অফ মেজরিটি হচ্ছে ওই লেকচারটার হেডিং, তোমরা এই প্লেলিস্টেই পেয়ে যাবে প্রথম দিকে। তো অবশ্যই দেখে নেবে, তাতে তোমাদের কত রকমের মেম্বারশিপ হয় সেটাও ক্লিয়ার হয়ে যাবে, এবং সেই মেম্বারশিপের মেজরিটি কেমন কেমন হয় সেটাও তোমরা বুঝে যাবে। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে অ্যাডজার্নমেন্ট, অর্থাৎ এই সদনগুলোকে মুলতুবি কে করতে পারে। তো পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার উভয় সদনকেই মুলতুবি করতে পারে সেই সদনের সভাপতি। পার্লামেন্টের ক্ষেত্রে, রাজ্যসভার ক্ষেত্রে সেটা চেয়ারপারসন, লোকসভার ক্ষেত্রে স্পিকার, তেমনি স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে, বিধান পরিষদের ক্ষেত্রে সেটা চেয়ারপারসন, এবং বিধানসভার ক্ষেত্রে সেটা স্পিকার। তো রেসপেক্টিভ হাউসের প্রিসাইডিং অফিসাররা এই হাউসগুলোকে মুলতুবি করতে পারে। নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন, অ্যাডজার্নমেন্ট সাইনেডাই। অ্যাডজার্নমেন্ট যেটা আমাদের আগের পয়েন্ট ছিল, আর এই পয়েন্টটা অ্যাডজার্নমেন্ট সাইনেডাই, তার মধ্যে ডিফারেন্স হচ্ছে অ্যাডজার্নমেন্ট কথাটার মানে হচ্ছে একটা সীমিত সময়ের জন্য মুলতুবি করা, অর্থাৎ মুলতুবি করার সময় বলে দেবে যে হাউস কখন থেকে আবার অধিবেশনে বসবে বা রিজিউম করবে। সেখানে অ্যাডজার্নমেন্ট সাইনেডাই একটা অনির্দিষ্ট কালের জন্য নেক্সট আবার হাউসের কবে মিটিং হবে সেটা পরে জানানো হবে, তখনই মুলতুবি করার সময় সেটা মেনশন করা হবে না। তো অ্যাডজার্নমেন্টের মতোই অ্যাডজার্নমেন্ট সাইনেডাই এই দুটো সদনের ক্ষেত্রেই হাউসের যারা প্রিসাইডিং অফিসার রয়েছে তাদের আদেশেই হবে। আমাদের 15 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে সেক্রেটারিয়েট, অর্থাৎ সচিবালয়, অফিস। তো পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারের দুটো কক্ষেরই আলাদা আলাদা অফিস বা সচিবালয় রয়েছে। তো এই সচিবালয়ের যিনি হেড হন একজন পার্মানেন্ট সেক্রেটারি জেনারেল, যাকে অ্যাপয়েন্ট করেন প্রত্যেকটা কক্ষের যিনি হেড অফ দ্য হাউস, অর্থাৎ প্রত্যেকটা কক্ষের যিনি সভাপতি তাকেই বলে হেড অফ দ্য হাউস। রাজ্যসভা এবং বিধান পরিষদের ক্ষেত্রে তাদের চেয়ারপারসন, এবং লোকসভা
এবং বিধানসভার ক্ষেত্রে তাদের স্পিকার। তো তারা হচ্ছে হেড অফ দ্য রেসপেক্টিভ হাউসেস এবং তারা হচ্ছে প্রত্যেকটা হাউসের যে সচিবালয় রয়েছে সেটার জন্য সেক্রেটারি জেনারেলকে অ্যাপয়েন্ট করে থাকেন। এই সচিবালয়তে সেক্রেটারি জেনারেল সহ কিছু স্টাফ থাকে। অনেক সময় এই সচিবালয়ের স্টাফরা উভয় কক্ষের সচিবালয়ের জন্যই কমন থাকে। নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারে কি ভাষায় ব্যবহার করা হয় সেখানে কোনো কথা বলার জন্য বা কোনো পেপার বা পাবলিকেশন, কোনো ডকুমেন্ট পাবলিশ করার জন্য। তো পার্লামেন্টের ক্ষেত্রে সংবিধানের দ্বারা নির্দিষ্ট করা হয়েছে যে হিন্দি বা ইংলিশেই পার্লামেন্টে যে কোনো রকম প্রসিডিংস চলবে। তাছাড়া প্রিসাইডিং অফিসারের পারমিশন নিয়ে, সভাপতির পারমিশন নিয়ে যে কোনো মেম্বার তার মাদার টাঙে কথা বলতে পারে, কিন্তু সেটা যদি প্রিসাইডিং অফিসার অ্যালাউ করে তাহলেই করতে পারবে। যেখানে স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে সাংবিধানিক যেটা নির্দেশ দেওয়া রয়েছে যে তারা তাদের মতো করে তাদের আইনসভায় ব্যবহৃত ভাষা অবলম্বন করে নেবে, যতক্ষণ সেটা না করছে হিন্দিকে তারা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট হিসাবে ইউজ করতে পারে। তাছাড়া যদি নন হিন্দি স্পিকিং স্টেট হয় স্পেশালি, তাহলে তারা ইংলিশকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ইউজ করা কন্টিনিউ করতে পারে, যতক্ষণ না তারা নিজেদের স্টেটের কোনো ল্যাঙ্গুয়েজকে তাদের লেজিসলেচারের ল্যাঙ্গুয়েজ, আইন পরিষদের ল্যাঙ্গুয়েজ হিসাবে অবলম্বন করছে ভোটের মাধ্যমে। এই দুটো সংস্থানের আবার কিছু বিশেষাধিকার বা অধিকারও রয়েছে, যেটা আমাদের এবারের পয়েন্ট অফ কম্প্যারিজন। তো পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার তাদের সদনগুলোতে যা কার্যকলাপ হয়েছে সেটা নিয়ে তারা রিপোর্ট, ডিবেট এবং প্রসিডিংস তারা পাবলিশ করতে পারে। আমরা নিশ্চয়ই লোকসভা বা রাজ্যসভা টিভি দেখেছি। অ্যাকচুয়ালি তো এই লোকসভা, রাজ্যসভা টিভি হচ্ছে পার্লামেন্টের দুটো হাউসের নিউজ চ্যানেল, যেখানে তারা নিজেদের প্রসিডিংস ব্রডকাস্ট তারা করে থাকে। তাছাড়া আমরা প্রাইভেট মিডিয়াতেও এই সদনগুলোতে কি চলছে সেটার কাভারেজ আমরা দেখতে পারি। তবে পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার উভয়েরই অধিকার আছে যে তারা অন্য কাউকে, অন্য কোনো প্রাইভেট এজেন্সিকে তাদের প্রসিডিংসের ব্রডকাস্ট করতে নাও দিতে পারে। বেসিক্যালি তারা বলে দিতে পারে যে আমাদের সদনগুলোতে যা চলছে, আমাদের কক্ষগুলোতে যা চলছে সেটা পাবলিশ শুধুমাত্র আমরাই করতে পারবো, কোনো প্রাইভেট এজেন্সি সেটা পারবে না, সেটা তাদের অধিকার আছে। আবার অনেক সময় সদনগুলোতে সিক্রেট সিটিংও হয়। এগুলো তখন হয় যখন এই হাউসগুলোতে কোনো সেন্সিটিভ ইনফরমেশন নিয়ে আলোচনা হচ্ছে, যেটা সাধারণ পাবলিক কের জানা উচিত নয়। কোনো গভর্নমেন্ট সিক্রেটস বা আমাদের সিকিউরিটি বা আমাদের ডিফেন্স, নিউক্লিয়ার পাওয়ার, এই সমস্ত বিষয় নিয়ে যখন সদনে আলোচনা হচ্ছে, তখন কোনো মেম্বার সভাপতিকে রিকোয়েস্ট করতে পারে যে তিনি যেন এটাকে একটা সিক্রেট সিটিং ডিক্লেয়ার করে দেন, যাতে করে এই আলোচনাটা বাইরে না যায়। তখন সভাপতি একটা সিক্রেট সিটিং আদেশ করে দিলে যতজন শপথ গ্রহণ করেনি এই হাউসগুলোর মেম্বার হওয়ার সময় শপথ গ্রহণ করতে হয়, তার মধ্যে একটা সিক্রেট সির শপথও গ্রহণ করা হয়। তো যারা যারা শপথ গ্রহণ করেনি তারা এই হাউস থেকে বেরিয়ে যাবে এবং সম্পূর্ণ সিক্রেসিতে এই মিটিংগুলো হবে, যেটাতে সেন্সিটিভ ইস্যু ডিসকাস হবে। তো তেমন টাইপের সিক্রেট সিটিং যদি ডিক্লেয়ার করা হয়, তখন কিন্তু যারা মেম্বার নয় তাদেরকে সদন থেকে বেরিয়ে যেতে হবে এবং সিক্রেট সিটিং এর কোনো রকম পাবলিকেশনস চলবে না। তো এটা এদের বিশেষ অধিকার রয়েছে। দ্বিতীয় পয়েন্ট, আগের পয়েন্টের সাথেই আমি বলে দিয়েছি যে এই হাউসগুলোতে যখন সিক্রেট সিটিংস চলছে, তখন এই হাউসগুলোর অধিকার আছে যে কোনো নন মেম্বারকে হাউস থেকে বের করে দেওয়া বা তাদেরকে সিক্রেট সিটিং এর প্রসিডিংস পাবলিশ করতে প্রিভেন্ট করা। 3 নম্বর, সদনগুলোর এটাও অধিকার আছে যে সদনগুলো কিভাবে চলবে তা নিয়ে কোনো রকম নীতি নিয়ম তারা নিজেরাই বানাতে পারে এবং সেই নীতি নিয়ম নিয়ে যদি কোনো রকম বিবাদ থাকে সেটার উপরে মীমাংসা তারা নিজেরাই করতে পারে। বেসিক্যালি সদন কিভাবে চলবে তা রিলেটেড সমস্ত নীতি নিয়ম তারা নিজেরাই বানাবে। চতুর্থ, পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারের এটাও ক্ষমতা আছে যে কোনো আউটসাইডার বা কোনো নন মেম্বার যদি এই দুটো সদনের যে বিশেষাধিকার রয়েছে সেগুলো যদি উল্লঙ্ঘন করে, তাহলে তারা তাদের এগেইনস্টে কন্টেম্পট প্রসিডিংস, অর্থাৎ এই সদনের বিশেষাধিকারগুলো ক্ষুণ্ণ করার আরোপ তারা নিয়ে আসতে পারে এবং তাকে পানিশমেন্ট দিতে পারে। সাধারণত দেখো বন্ধুরা, আইন নিয়ে মীমাংসা করা এটা কিন্তু আদালতের কাজ এবং কাউকে পানিশমেন্ট দেওয়া এটা আদালতের কাজ। তবে এই সদনগুলোর এটা বিশেষাধিকার যে হাউসের ভিতরে কোনো ম্যাটার যদি হয় তাহলে সদনের সভাপতি সেটা নিয়ে মীমাংসা করতে পারে এবং নিয়ম নীতি বানাতে পারে। 5 নম্বর, এই বডিগুলোর কোনো মেম্বার যদি অ্যারেস্ট হয়, তাকে যদি আটকে রাখা হয়, তার যদি কোনো কেসে কনভিকশন হয় বা তার যদি জেল হয় অথবা জেল থেকে তারা যদি রিহাই পায়, তাহলে হাউসকে ইনফর্ম করতে হবে গভর্নমেন্টকে।
হাউসের নলেজে সবসময় থাকবে যে তাদের মেম্বারদের অ্যারেস্ট, ডিটেনশন, কনভিকশন বা ইমপ্রিজনমেন্ট বা রিলিজ এই সমস্ত জিনিস যদি হয়। তো তাছাড়া এই দুটো বডি তারা যে কোনো রকম এনকোয়ারি, তদন্ত তারা করতে পারে, যে কোনো রকম সাক্ষীকে তারা প্রেজেন্ট থাকার জন্য আদেশ করতে পারে এবং কোনো রকম সরকারি দপ্তর থেকে কোনো রকম রেলেভেন্ট পেপার বা রেকর্ড তারা চেয়ে পাঠাতে পারে। তো সদনের ভিতরে বা এই বডিগুলোর ভিতরে এখানে কিন্তু এরাই সুপ্রিম, এরাই কি করবে না করবে তারাই কিন্তু ডিসাইড করে। ইভেন 7 নম্বর পয়েন্ট, আদালতও কিন্তু এই হাউসগুলোর ভিতরে চলছে প্রসিডিংস নিয়ে কোনো রকম এনকোয়ারি করতে পারবে না। পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারের ভিতরে কি চলছে সেটা নির্ধারণ করার সম্পূর্ণ স্বাধীনতা এই রেসপেক্টিভ হাউসগুলোকে দেওয়া রয়েছে। তাহলে যথারীতি 8 নম্বর, কোনো ব্যক্তি হয় মেম্বার কি আউটসাইডার যারা এই হাউসের এলাকার ভিতরে রয়েছে, তাকে যদি অ্যারেস্ট করতে হয় বা তার বিরুদ্ধে কোনো রকম আইনি অ্যাকশন নিতে হয়, সেটা অবশ্যই রেসপেক্টিভ হাউসের প্রিসাইডিং অফিসারের পারমিশন নিয়ে সেটা করতে হবে। কারণ যেমন বললাম, হাউসগুলোর বাউন্ডারির ভিতরে এরাই হচ্ছে বস। ইভেন আদালতের এখতিয়ারও এই সদনগুলোর ভিতরে নেই। তো এটাই ছিল আমাদের অন্তিম পয়েন্ট অফ কম্প্যারিজন। আশা করি আজকের এই টপিক পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার নিয়ে তোমাদের ধারণা পরিষ্কার হলো। এই লেকচারটা অবশ্যই একবার নয়, মিনিমাম 3বার 4বার তোমরা সেটা দেখবে। রিপিটেশন লিডস টু রিটেনশন। এই হাউসগুলো রিলেটেড মোটামুটি সমস্ত পয়েন্ট আমি আলোচনা করে দিয়েছি। যেটা বাকি রয়ে গেল সেটা অফকোর্স পাওয়ার্স অ্যান্ড ফাংশনস, যেটা আবার এই ভিডিওটা যবে 100টা লাইকস পাবে আমি পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারের পাওয়ার্স অ্যান্ড ফাংশনস নিয়ে ডিটেলড ভিডিও এরকমই কম্প্যারেটিভ ফরম্যাটে নিয়ে আসবো। তো অবভিয়াসলি বন্ধুরা লাইক করে দাও, শেয়ার করে দাও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট। এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার। তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার। এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে। তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন। তো বন্ধুরা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক। টিল দেন কিপ লার্নিং, কিপ রিভাইজিং।